প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি। তো আজকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা এই লিস্টে রেখেছি। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং অঙ্কগুলো খাতায় তুলে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখেন, এই যে 129 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দিয়ে আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করছি। x + y = 6 হলে xy এর বৃহত্তম মান কত? এই অঙ্কটা কিন্তু বিসিএস পরীক্ষায় এসেছিল এবং আপনারা নিশ্চয়ই জানেন যেটা বিসিএসে আসে সেটা কিন্তু সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ। আরও অনেকবার রিপিট হয়েছে কিন্তু এই অঙ্কটা। তো যেহেতু বলা হচ্ছে x + y = 6 এবং x × y এটার বৃহত্তম মান কত, অর্থাৎ x × y সর্বোচ্চ কত হতে পারে সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। তো আমরা একটু দেখব যে এই যে x + y = 6 এটা কতভাবে হয়েছে। 6 + 0 অথবা 5 + 1 অথবা 4 + 2 অথবা 3 + 3 এইভাবে তো হয়, তাই না? আদারওয়াইজ অন্য কোনো ওয়ে তো নেই এটার। তো এই চারভাবে এটা হতে পারে। তো আমরা খেয়াল করছি যে এগুলো হচ্ছে x এর মান আর এগুলো হচ্ছে y এর মান। তাহলে আমি যদি বলি x = 6 আর y = 0, অর্থাৎ x = 6 আর y = 0, এটা বসাই দেখি x × y, এটা কিন্তু 0 হচ্ছে। আবার যদি আমি x × y পরেরটা বসাই, x এর মান 5 আর y এর মান 1, তাহলে 5 × 1 = 5 হচ্ছে। x এর মান 8 আর y এর মান 2, তাহলে x × y, তাহলে 4 × 2 = 8 হচ্ছে। x এর মান 3, y এর মান 3, তাহলে x × y অর্থাৎ 3 × 3 = 9 হচ্ছে। কোনটার ক্ষেত্রে সবচেয়ে বড়? আমরা x y এর মান পেয়েছি, সবচেয়ে বৃহত্তম মান হচ্ছে 9। ঠিক আছে, এই যে দেখেন ক নম্বর অপশনে কিন্তু এটা রয়েছে। এটা গতানুগতিক অঙ্ক নয়, কিছুটা আইকিউ টেস্টের মতো এই অঙ্কটা। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি। স্ক্রিনে দেখেন এই যে অঙ্কটা রয়েছে 130 নম্বর, বলা হচ্ছে একটি কামরার পরিসীমা 44 ফুট, ক্ষেত্রফল 120 বর্গফুট, কামরার দৈর্ঘ্য ও প্রস্থ কত? তো ধরে নিলাম আনুমানিক এই হচ্ছে একটা কামরা। ঠিক আছে, দুঃখিত একটু প্রবলেম হয়েছে। তো আমরা কোথায় ছিলাম? তো আমরা ধরে নিচ্ছি যে এই হচ্ছে আমাদের একটা কামরা, এই কামরাটার হচ্ছে পরিসীমা হচ্ছে 44 ফুট আর ক্ষেত্রফল হচ্ছে কত? হচ্ছে 120 বর্গফুট। কামরার দৈর্ঘ্য প্রস্থ কত? তো আমরা জানি এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। তো এটা হচ্ছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, যে কোনো কিছুই হতে পারে, তাই না? আমাদের যেহেতু কোনো ধারণা নেই, কিন্তু আমরা যদি অপশনগুলো দেখি আমরা জানি যে প্রথমটা দৈর্ঘ্য আর পরেরটা প্রস্থ। এই যে দৈর্ঘ্য আর প্রস্থের কথা বলা হচ্ছে, তাই না? এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। তো আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাই? আমরা হচ্ছে ক্ষেত্রফল পাই। তো কোন ক্ষেত্রে আমাদের 120 মিলতেছে? 30 আর 14 গুণ করলে অনেক বেশি হয়ে যাচ্ছে, হবে না। 6 × 2 = 12, এটার ক্ষেত্রে 120 হচ্ছে। 12 আর 10 গুণ করলে 120 হচ্ছে। 24, 5 24 কত? 4 5 20, শূন্য হাতে কত? 2, 5 2 × 10 আর 2 12, 120। তার মানে এটা উত্তর হবে না, বাকি তিনটা হতে পারে। আমরা কিন্তু সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে দেখতে পাচ্ছি যে আসলে এই তিনটার যে কোনো একটা আমাদের হতে পারে। এবার আসেন পরিসীমা 44 ফুট। তো পরিসীমা কি? পরিসীমা সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আয়তক্ষেত্রের পরিসীমা এটা। তো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে এটা যদি আমরা যোগ করি 20 আর 6 26, 26 2 × 52, 44 মিলতেছে না, এটা হবে না। আবার যদি এটা আমরা যোগ করি 12 আর 10 22, 22 দ্বারা 2কে গুণ করলে 22 2 × 44, এই যে মিলে যাচ্ছে, তাই এটাই সঠিক। কিন্তু যদি এটা দেখি 24 আর 5 29, 29 2 × 58, এটা মিলবে না। ঠিক আছে, আমরা অপশন টেস্ট করেও কিন্তু এটা বের করে ফেলতে পারি। আদারওয়াইজ আমরা করতে পারি কি, আমরা লিখব যে আমরা জানি ক্ষেত্রফল = দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ। তাহলে হচ্ছে দৈর্ঘ্য আমরা ধরবো x আর প্রস্থ আমরা ধরবো y। তাহলে আমরা বলতে পারি x × y = 120 এভাবে। আবার পরিসীমা, তার মানে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ = 44, অর্থাৎ x + y = আমরা বলতে পারি 44কে 2 দ্বারা ভাগ করলে 22। তাহলে এই যে দুটো আমরা ইকুয়েশন পেয়েছি, এই দুটো ইকুয়েশন থেকে আমরা x এবং y এর মান বের করলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে যাব। আশা করছি এটাও আপনারা করতে পারবেন। ঠিক আছে, মুখে মুখেও চাইলে কিন্তু আপনারা হচ্ছে এটা করতে পারবেন। এই যে দেখেন 120, আমি এখানে শূন্যটা দিতে ভুলে গিয়েছি, এটা হবে 120। তো দুটি সংখ্যা যোগ করলে হচ্ছে 22 হয় আর গুণ করলে 120 হয়। সংখ্যা দুটি কত হতে পারে? দেখেন এখানে 12 আর 10 যোগ করলে 22 আর গুণ করলে কত? গুণ করলে হচ্ছে 120। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে। তো আমি যেহেতু এমসিকিউ টাইপের জন্য আপনাদের অঙ্কটা করাই দিচ্ছি, এই জন্য অপশন টেস্ট করেই কিন্তু গ নম্বরটা বের করেছি, সেটা আপনারাও এভাবে বের করবেন পরীক্ষার হলে।
এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি a প্লাস বি ইকুয়াল টু 2 এবং a মাইনাস বি ইকুয়াল টু 0 হলে a ভাগ b এর মান কত। তো a ভাগ b ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো দেওয়া আছে কি a প্লাস বি ইকুয়াল টু এবং a মাইনাস বি ইকুয়াল টু 0। আমরা চাইলে এখান থেকে ক্যালকুলেশন করে a আর b এর মান বের করে নিতে পারি, কিন্তু আমরা যদি একটু মুখে মুখে করি তো দেখেন তো 1 আর 1 যোগ করলে 2 হয় কিনা, অবশ্যই হয়। আর 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। তাহলে আমরা বলতে পারি a এর মান 1 এবং b এর মানও 1। তাহলে এটার মান জানতে চাচ্ছে, তো a ভাগ b ইকুয়াল টু আমরা বলতে পারি 1 ভাগ 1, 1 আর 1 কাটাকাটি করলে আসবে 1। তাহলে 1ই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ওকে, 1কে 1 দ্বারা ভাগ করলে আসলে এখানে কাটাকাটি করার প্রয়োজন হয় না, 1ই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই যে দেখেন খ নম্বর অপশনে কিন্তু রয়েছে। আদারওয়াইজ আমরা যদি এইটা ক্যালকুলেশন করতে চাইতাম তো দেখেন এটা আমরা কিভাবে করতাম, এখানে বিবি ক্রস, তাহলে 2a ইকুয়াল টু 2 আর 0 যোগ করলে 2, a ইকুয়াল টু 2কে 2 দ্বারা ভাগ করলে 1। তাহলে এর মান যদি 1 হয়, এর মান আমরা এই সমীকরণটাতে বসাবো, তাহলে 1 প্লাস বি ইকুয়াল টু 2, তাহলে b ইকুয়াল টু 2 মাইনাস 1, তাহলে b ইকুয়াল টু 1, তাহলে এর মানও 1, বির মানও 1। এবার a ভাগ b, 1 ভাগ 1 মানে তো 1। এইভাবে আমরা কিন্তু খ নম্বরটাও বের করতে পারি, মানে ডিটেইলসে যদি করি, আমরা যদি মুখে মুখে না করি তাহলে। এবারে একটা অনুপাতের অঙ্ক এসেছে আমাদের সামনে, বলা হচ্ছে যে x অনুপাত y ইকুয়াল টু 2 অনুপাত 3 এবং y অনুপাত z ইকুয়াল টু 5 অনুপাত 7 হয় হচ্ছে x অনুপাত y ইকুয়াল টু z ইকুয়াল টু হোয়াট। তো আমরা শুরুতে লিখব যে দেওয়া আছে x অনুপাত y ইকুয়াল টু 2 অনুপাত 3 এবং y অনুপাত z ইকুয়াল টু 5 অনুপাত 7। ঠিক আছে, দুঃখিত। তো দেখেন এই যে কোণাটা মিল আছে, এই কোণাটা অর্থাৎ চলকের মিল থাকলে আমরা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি। দ কিভাবে কাজ করে, এটা আর এটা গুণ, এটা আর এটা গুণ, এটা আর এটা গুণ, এইভাবে কিন্তু দ গুণন পদ্ধতি কাজ করে। তো প্রথমে x আছে x লিখবো, 2y এর মধ্যে একটা y লিখবো, z আছে z লিখবো, ইকুয়াল 5 দুগুণ কত 10, অনুপাত 3 5 কত 15, অনুপাত 3 সাথে কত 21 লিখে ফেললাম। তাহলে 10 15 21 দেখেন তো কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি খ নম্বর অপশনে আছে, তাই এটাই আমাদের সঠিক উত্তর। এবারে আমাদের সামনে একটা সূচকের অঙ্ক এসেছে। অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, অঙ্কটাতে বলা হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 7 ইকুয়াল 4 টু দি পাওয়ার x প্লাস 2 হলে x এর মান কত। তো আমরা সূচকের একটা নিয়ম সম্পর্কে আপনাদের বলবো। সূচকে মনে রাখবেন বেজ ইকুয়াল বেজ যদি হয় তাহলে আমরা পাওয়ার ইকুয়াল টু পাওয়ার লিখতে পারি। আমি শর্টকাটে লিখছি, বেজ ইকুয়াল বেজ হলে পাওয়ার ইকুয়াল পাওয়ার লেখা যায়। ঠিক আছে, তো কিভাবে সেটা, যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার 2 হয় তাহলে a আর a বাদ দিয়ে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 2। এটা কিন্তু করা যায়, এই জিনিসটা আমরা এটার ক্ষেত্রে প্রয়োগ করব, তাই একটু আপনাদের জানাই দিলাম। এবারে আমরা অঙ্কটা তুলছি, কি দেওয়া আছে বলেন তো দেখি। 2 টু দি পাওয়ার x প্লাস 7 ইকুয়াল 4 টু দি পাওয়ার x প্লাস 2 যদি হয় তাহলে বা দেখেন 2 টু দি পাওয়ার x প্লাস 7 ইকুয়াল 4 মানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার, তার উপরে x প্লাস 2 আগে থেকেই আছে, তাহলে বা কি হবে 2 টু দি পাওয়ার x প্লাস 7 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2x প্লাস 4। এই যে দেখেন 2 দুগুণ 4, তো বা 2 আর 2 বাদ, তাহলে x প্লাস 7 ইকুয়াল টু আমরা বলতে পারি 2x প্লাস 4। তাহলে এই 2x এইদিকে আসলে কি হবে, x মাইনাস 2x ইকুয়াল এই 4 এইদিকে থাকলো, এই 7 এইদিকে আসলে মাইনাস 7 হয়ে যাবে, তাহলে বা আমরা বলবো মাইনাস x ইকুয়াল টু মাইনাস 3। এই যে দেখেন 4 মাইনাস 7 মানে মাইনাস 3, মাইনাস মাইনাস ক্রস, সুতরাং x ইকুয়াল টু 3 এসেছে। দেখেন তো 3 আছে কিনা, আমরা দেখতে পাচ্ছি যে খ নম্বর অপশনে কিন্তু আমাদের 3 অ্যান্সারটা রয়েছে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। 134 নম্বর অঙ্কটা দেখেন, দুটি সংখ্যার অনুপাত 5 অনুপাত 7 এবং তাদের গসাগু 8 হলে তাদের লসাগু কত। খুবই তাড়াতাড়ি বা সুপার শর্টকাট মেথডে আমরা এই ধাঁচের অঙ্ক কিন্তু ক্যালকুলেশন করে ফেলতে পারি। কি হবে সেটা, যেখানে অনুপাত আছে এবং গসাগু আছে সেখানে যদি লসাগু বের করতে বলে তাহলে প্রশ্নে যে সমস্ত সংখ্যা আছে সবগুলো গুণ করে দিলেই আমাদের লসাগু বের হয়ে যায়। তাহলে প্রশ্নের সংখ্যা আছে একটা 5, একটা 7 আর একটা 8, এগুলো গুণ করলে যা হবে সেটাই সঠিক উত্তর। তাহলে কত হবে, 5 আর 8 গুণ করলে 5 8 40, 40কে 7 দ্বারা গুণ করলে 4 7 28 মানে 280, তো 280 হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখেন তো উত্তরে আছে কিনা, এক্স্যাক্টলি আমাদের ঘ নম্বর অপশনে রয়েছে। তো এটা কেন হয়, তার কারণ হচ্ছে আমরা একটা সূত্র জানি যে লসাগু ইকুয়াল অনুপাতের গুণফল গুণন হচ্ছে গসাগু। ঠিক আছে, কি বললাম,
অনুপাতের গুণফলকে গসাগু দ্বারা গুণ করলে আমরা লসাগু পাই। আদারওয়াইজ যদি এখানে লসাগু দেওয়া থাকে আর গসাগু বের করতে বলে তাহলে জাস্ট এটা এর নিচে চলে যাবে, অর্থাৎ অনুপাতের গুণফল নিচে আর লসাগু উপরে ইকুয়াল গসাগু বের হয়ে যাবে। আপনারা এটা সব সময়ের জন্য কাজে লাগাতে পারেন। লসাগু গসাগুর সূত্র হচ্ছে এটা। আর একটা সূত্র আছে, মোট দুটো সূত্র, একটা হচ্ছে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন গসাগু। এটার সাহায্যে আপনারা করবেন অনেকগুলো অঙ্ক, আর এটার সাহায্যে করবেন যেখানে অনুপাত দেওয়া থাকবে সেগুলো। এই জন্য অঙ্কের একটু আসলে বেসিক জানার প্রয়োজনীয়তা রয়েছে। তো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, যাদের প্রয়োজন রয়েছে গণিত একেবারে ধরে ধরে শেখার, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পেইড ব্যাচে জয়েন করার জন্য। 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করে, ঠিক আছে। এটা দেখেন, বলা হচ্ছে কত মিলিয়নে 10 কোটি। তো মনে রাখেন 1 মিলিয়ন মানে কিন্তু আমরা এটাকে 1m বলি। তো 1m মানে 10⁶, অর্থাৎ 1-এর পরে 3 আর 3-এ 6টা শূন্য। মনে রাখবেন 10 লক্ষে 1 মিলিয়ন হয়। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে আমরা লক্ষ দিলাম, অর্থাৎ 10 দিয়ে কমা দিয়ে যদি আমরা এইভাবে শূন্য দেই, অর্থাৎ 3 2 2 এইভাবে কমা যায়, মানে ডান দিক থেকে 3 ঘর পর 2 ঘর পর 2 ঘর পর, তাহলে এটা 10 লক্ষ। তাহলে আমরা জানি 1 মিলিয়ন মানে 10 লক্ষ। তাহলে বলা হচ্ছে কত মিলিয়নে 10 কোটি। তো 10 কোটিকে হচ্ছে 1 মিলিয়ন দ্বারা ভাগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো কোটির ঘরে 10 কোটি, তার মানে দুটো ঘর, তাহলে 1 দিয়ে শূন্য, এটা এটা এটা, বাকিগুলো শূন্য দিয়ে দিব আমরা। তো দেখেন কমা হচ্ছে 3 ঘর পর 2 ঘর পর 2 ঘর পর, তাহলে এটা কিন্তু 10 কোটি। তো 10 কোটিকে কত দ্বারা ভাগ? আমাদের 10 লক্ষ দ্বারা ভাগ, 1-এর পরে 6টা শূন্য দ্বারা ভাগ। যেহেতু 1 মিলিয়ন মানে 6টা, 1-এর পরে 6টা শূন্য, তো এবার শূন্যগুলো আমরা কেটে দিব। এই 3টা কাটলাম, আবার এই 3টা কাটলাম, তাহলে উপরে 100, তার নিচে 1, তাহলে 100 ভাগ 1 যদি হয় তাহলে আমাদের অ্যান্সার কত? 100। তাহলে আমরা বলতে পারি কত মিলিয়নে 10 কোটি? তাহলে 100 মিলিয়নে 10 কোটি, অর্থাৎ আমরা বলতে পারি 100 মিলিয়নে কত হয়? আমাদের 10 কোটি হয়। তাহলে 100 মিলিয়ন হচ্ছে, আমরা এটা বলতেই পারি, ঠিক আছে। তো এই অঙ্কগুলো কিন্তু একটু কঠিন আছে, যারা আপনারা সংখ্যার হিসাবগুলো ঠিকমতো বোঝেন না। তো মনে রাখবেন 1 মিলিয়ন, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন, এগুলো হচ্ছে 10⁻, এটা 10⁶, এটা 10⁹, আর এটা হচ্ছে 10⁻12। ওকে, তো 1 মিলিয়ন মানে কত? 10 লাখ বা 10 লক্ষ। 1 বিলিয়ন মানে কত? 1 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি। আর 1 ট্রিলিয়ন মানে হচ্ছে 1 লক্ষ কোটি, আমি যদি ভুল না বলে থাকি। এগুলো আপনারা হিসাব করলেই পেয়ে যাবেন। তো বিলিয়নের হিসেবটা আমি দেখাই, 1-এর পরে 3 শূন্য, 6 শূন্য, 9 শূন্য, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই যে দেখেন 100 কোটি। আর 1 ট্রিলিয়ন, 1-এর পরে 3 শূন্য, 6 শূন্য, 9 শূন্য, 12 শূন্য। তাহলে কিভাবে হিসাব করব? এই যে দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এটাই কোটির ঘর। তাহলে কোটির ঘর এখান থেকে, তাহলে এখানে যদি 1 থাকতো 10 কোটি, 100 কোটি, 1000 কোটি, 10,000 কোটি, 1 লক্ষ কোটি। তো 1 ট্রিলিয়ন মানে হচ্ছে 1 লক্ষ কোটি, ঠিক আছে। এটা আপনাদেরকে একটু শিখে রাখতে হবে। তো ট্রিলিয়নের অঙ্ক খুবই কম আসে, বিলিয়ন আর মিলিয়ন কিন্তু একটু বেশি আসছে ইদানিং বিভিন্ন চাকরির পরীক্ষায়। খুবই সহজ একটা প্রশ্ন এসেছে এবারে আমাদের সামনে। এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, 1 যোগ 2 যোগ 3 যোগ ... যোগ 100 ইকুয়াল টু কত, এভাবে আসে। অথবা বলে 1 হতে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত। এই দুইভাবেই কিন্তু এই অঙ্কটাকে আমরা আসতে দেখি বিভিন্ন চাকরির পরীক্ষায়। তো এটার একটা সূত্র রয়েছে, n × n+1/2, এই সূত্র, ঠিক আছে। s মানে সমষ্টি ইকুয়াল এটা। তো এটা কিন্তু ধারাবাহিক সংখ্যা সমষ্টি, মানে কোথাও গ্যাপ থাকলে কিন্তু এই সূত্র প্রয়োগ হবে না। n হচ্ছে এখানে কতটা পদ আছে? 100টা, তাই n এর মান 100। তাহলে 100 এবং 100 যোগ 1 ভাগ হচ্ছে 2। তাহলে 2 দ্বারা এটাকে কাটলে 50 দুগুণ 100, তাহলে 50 গুণন 100 আর 1 যোগ করলে 101। তাহলে কত হবে? 50 1 50, 50 1 50, আমি শর্টকাটে গুণ করলাম, তাহলে 5050 খ নম্বরে রয়েছে। এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আপনি একটু গুণ করে নেবেন ঠিকঠাকভাবে। এবারে আমরা পরেরটাতে যাব। 137 নম্বরটা দেখেন, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। এখানে কিন্তু মানে হচ্ছে সংখ্যা খুবই কম, এখানে ধরে নিয়ে করতে হবে। তো যেহেতু বলেছে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে, তার মানে সুদের হারটা দেওয়া আছে, অর্থাৎ আর এর মান আমাদের দেওয়া আছে 5%।
বলছে কোনো আসল, তো আসল তো দেওয়া নেই, তাহলে কোনো আসল তাহলে আমরা ধরবো যে ধরি আমাদের আসল হচ্ছে 100 টাকা ধরলাম। তাহলে বলেছে হচ্ছে সুদে আসলে দ্বিগুণ হবে, তাহলে আমরা বলতে পারি সুদে আসলে কত টাকা হবে, 200 হবে। তাহলে বলেন তো আসল যদি 100 হয়, সুদে আসলে 200 হলে শুধু সুদ কত, 200 থেকে 100 বাদ দিলে 100। এবার বলেছে কত বছরে, তার মানে আমাদের বছর বের করতে বলেছে, বছর ইকুয়াল টু হোয়াট। তো আমরা তো জানি এই অঙ্কগুলো আমরা কিভাবে করি। তো দেখেন আর এর মান 5%, আসল মানে পি এর মান 100, আর সুদ হচ্ছে আই এর মান হচ্ছে 100, আর বছর মানে এন ইকুয়াল টু হোয়াট। তো আমরা সূত্র প্রয়োগ করে দিব, আমরা জানি লিখে কি করব, আই ইকুয়াল টু পি আর এন। তাহলে আমরা লিখবো আই ইকুয়াল টু পি আর এন, মান বসাই দিব, আই এর মান 100, এই যে 100 বসাচ্ছি, ইকুয়াল পি এর মান কত 100 বসাই দিলাম, ইন্টু আর এর মান কত 5%, তার মানে উপরে 5 তার নিচে 100 যেহেতু পার্সেন্ট আছে এর সাথে, ইন্টু এন মানে এন, যেহেতু এন বের করতে বলেছে। এবারে কাটাকাটি করবো আমরা, 100 আর 100 কাটা, তাহলে এইদিকে থাকলো 100 ইকুয়াল টু 5n। আচ্ছা এই লাইনটাকে আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি, দেখেন এগুলো কিন্তু সবগুলো বা এদিকে, তাহলে বা 5n ইকুয়াল টু 100। দেখেন তো এটা এইদিকে এটা এইদিকে, এই জন্য চিহ্নের কোনো পরিবর্তন এখানে হবে না। ওকে, একটু মুছে দিচ্ছি, জায়গার প্রয়োজন। তাহলে সুতরাং n ইকুয়াল টু উপরে 100 তার নিচে 5, 5 20 100, তাহলে কত, n এর মান হচ্ছে আমাদের 20 বা 20, অর্থাৎ ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। 138 নম্বর যে অঙ্কটা রয়েছে, দেখেন লুপ্ত সংখ্যাটি কত, 81, 27, এখানে ড্যাশ 3 1। তো আমি যদি এটাকে উল্টো করে লিখি, 1-এর পরে 3, 3-এর পরে ড্যাশ, ড্যাশের পরে 27, 27-এর পরে 81, একই কথা কিন্তু। তাহলে 1 3, তাহলে দেখেন 1-এর 3 গুণ, 3-এর 3 গুণ হবে, এটার 3 গুণ, এটার 3 গুণ, তাহলে বলেন তো কত দিলে মেলে, অবশ্যই 9 দিলে মিলবে, কেননা 3 1 3, 3 3 9, 3 9 27, 3 27 81, অর্থাৎ এই গ্যাপের মধ্যে 9 দিলেই আমাদের কিন্তু এই ধারাটা মানে এই লুপ্ত সংখ্যাটা আমরা বের করে ফেলতে পারি যে এখানে কত হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আর আমার কাছে যদি আপনারা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, তথ্য প্রযুক্তি, সাধারণ বিজ্ঞান এই সাজেশন নিতে চান, সাজেশন রয়েছে এমসিকিউ আকারে 4টা অপশন, পাশের উত্তর, এভাবে মোটামুটি 4000 প্লাস প্রশ্ন রয়েছে সাজেশনে, এবং পার্ট বাই পার্ট, বাংলা আলাদা, ইংরেজি আলাদা, সাধারণ জ্ঞান আলাদা, গণিত আলাদা, এভাবে রয়েছে। আর গণিতগুলো তো ধারাবাহিকভাবে আমি ইউটিউবে সমাধান করেই দিচ্ছি, একেবারে সিরিয়াল অনুযায়ী কিন্তু আমি সমাধান করে দিচ্ছি। আশা করছি এই গণিতগুলো যদি আপনি করতে পারেন, তো প্রাইমারির প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ছাড়াও অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে আপনি অনেকগুলো অঙ্ক এখান থেকে কমন পাবেন। তো সাজেশন নেওয়ার জন্য আপনারা 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করে জানাবেন। সাজেশনের ফি মাত্র 70 টাকা, এবং এটা পিডিএফ একটা সাজেশন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য।